গতদিন তোমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা কী উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজ অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক সিস্টেম বা ইকোনমিক সিস্টেমটা আসলে কী এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করব। এখন তার আগে মৌলিক অর্থনৈতিক সমস্যায় ছিল যে প্রথম সমস্যা কী উৎপাদন করতে হবে, দ্বিতীয় সমস্যা কীভাবে উৎপাদন করতে হবে এবং তৃতীয় সমস্যা কার জন্য উৎপাদন করতে হবে। সেখানে ছিল যে দেশীয় প্রেক্ষাপটে বা একটা নির্দিষ্ট সমাজের চাহিদা অনুযায়ী দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে হয়, আর সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর সামঞ্জস্য রেখে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা সম্ভব হলে শ্রম নিবিড়, আর যদি অর্থনৈতিক অবস্থা অতিরিক্ত ভালো হয় বা অতিরিক্ত উন্নত হয় তাহলে মূলধন নিবিড় অর্থ ব্যবস্থায় বা মূলধন নিবিড় ব্যবস্থায় উৎপাদন কার্য পরিচালনা হতে পারে। আর কার জন্য উৎপাদন করতে হবে এর প্রশ্নের উত্তরটা ছিল অবশ্যই সেই সমাজের মানুষের জন্য উৎপাদন করতে হবে। এখন এর আলোকে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ব্যবস্থা কী। অর্থনৈতিক ব্যবস্থা হলো একটি নির্দিষ্ট সমাজ বা একটি নির্দিষ্ট দেশ কীভাবে তাদের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবে তার স্বরূপই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে পারি যে বিভিন্নভাবে যে বাংলাদেশের যে সকল মৌলিক সমস্যা রয়েছে, প্রথমত উৎপাদনের সমস্যা রয়েছে, দ্বিতীয়ত এখানে শ্রমিক প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে কিন্তু দক্ষ শ্রমিকের সমস্যা রয়েছে, আর পরবর্তী সময়ে কার জন্য উৎপাদন করতে হবে, অবশ্যই বাংলাদেশে উৎপাদিত ভোগ্য দ্রব্য বাংলাদেশের নাগরিকদের জন্য উৎপাদন করতে হবে। এই গেল অর্থনৈতিক সমস্যা। এখন অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমে একটি দেশ কিভাবে চলবে বা একটি দেশ কিভাবে পরিচালিত হবে তা সেই দেশের সংবিধান, সেই দেশের সমাজ ব্যবস্থা, সেই দেশের নাগরিকদের মূল চাহিদা, দাবি দেওয়া এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এসবের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। এখন যে দেখো যে পৃথিবীতে যে সকল অর্থ ব্যবস্থা প্রচলিত আছে তাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়। প্রথমত পুঁজিবাদী বা ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট অর্থ ব্যবস্থা, দ্বিতীয়ত সমাজতন্ত্র বা সোশ্যালিজম অর্থ ব্যবস্থা, তৃতীয়ত মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থ ব্যবস্থা, চতুর্থত ইসলামী অর্থ ব্যবস্থা। এখন এই যে পৃথিবীতে চার ধরনের অর্থ ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম রয়েছে, এই চার প্রকার ইকোনমিক সিস্টেম বা অর্থ ব্যবস্থায় উৎপাদনের কলাকৌশল ভিন্ন ভিন্ন রকম এবং উৎপাদন প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন রকম এবং সেখানে সম্পদের ব্যবহার ও সম্পদের বণ্টনও নানা রকমের হয়ে থাকে। এখন আসলে এ ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কিছু বিস্তারিত আলাপ করি। প্রথমত আছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এখন ধনতন্ত্র অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কী? পুঁজিবাদীদের প্রথম শর্ত হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিদ্যমান, অর্থাৎ ব্যক্তি স্বাধীনভাবে তার সকল প্রকার অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে পারে। এক্ষেত্রে তাকে রাষ্ট্র ন্যূনতমভাবে নিয়ন্ত্রণ করবে না। আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মুনাফা সর্বোচ্চকরণ বা ব্যক্তি বা উৎপাদনকারী বৈশিষ্ট্যই থাকবে যে কিভাবে আমি আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন করব। এখানে জনগণের কল্যাণ বা সমাজের কল্যাণ বা নাগরিকদের কল্যাণ এসবের কোনো তোয়াক্কা করা হয় না। এক্ষেত্রে রাষ্ট্র শুধুমাত্র ট্যাক্স গ্রহণ করে সকল কার্যাবলী সম্পাদন করার অনুমোদন দিয়ে থাকে। তৃতীয় একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে সম্পদের অধিকার। ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে প্রত্যেক ব্যক্তি ইচ্ছামতো সম্পদের অধিকারী হতে পারে এবং তার পছন্দ অনুযায়ী সে সকল সম্পদ সে খরচ করতে পারে। এ বিষয়ে রাষ্ট্রের কোনো প্রকার বাধাধারা বা কোনো প্রকার বিধিনিষেধ থাকবে না। মূলত
এই সকল বৈশিষ্ট্য ব্যক্তিগত ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় বিদ্যমান আছে। তাহলে এই পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বিদ্যমান, প্রফিট ম্যাক্সিমাইজেশন করণ, নো ওয়েলফেয়ার অর্থাৎ কোনো প্রকার কল্যাণ নাই, এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অত্যন্ত ক্ষীণ। এখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ক্ষীণ বলতে অর্থনৈতিক কার্যাবলীতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে কম বোঝানো হয়েছে। অর্থাৎ রাষ্ট্র শুধু ট্যাক্স গ্রহণ করবে এবং অন্য কোনো প্রকার বিষয়ে সে নাগরিকদের কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। এবার আসো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সোশ্যালিজম ইকোনমি। সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কসের মতে যে অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে অস্বীকার করে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থাকে তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। আরও স্পষ্টভাবে বলতে গেলে যে উৎপাদন ও বন্টন সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে বা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়ে থাকে, সেই অর্থব্যবস্থাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত সম্পদের উৎপাদন ও বন্টন হবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত। দ্বিতীয়ত জাতীয় আয়ের উপর সবার অধিকার বিদ্যমান আছে। কোনো ব্যক্তি যদি শারীরিক অক্ষমতার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি অংশগ্রহণ করতে নাও পারে, তবুও তার রাষ্ট্রের সম্পত্তিতে একটি নির্দিষ্ট অংশ আছে। পরবর্তী একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ সম্পদের চেয়ে অতিরিক্ত সম্পদের মালিক হতে পারবে না। আর যদি সে অতিরিক্ত সম্পদের মালিক হয়েও যায়, তাহলে সেই অতিরিক্ত পরিমাণ সম্পদ সরকারের এসে সিজ করে নিয়ে যাবে। অর্থাৎ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এবং প্রত্যেকটা দিকে সরকারি নিয়ন্ত্রণ অত্যন্ত কঠিনভাবে বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কল্যাণ সর্বোচ্চকরণ। এখানে কল্যাণ সর্বোচ্চকরণ বলতে নাগরিকদের কল্যাণ বোঝানো হয়ে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রধান প্রধান যে সকল অর্থনৈতিক উৎপাদন খাত আছে, এগুলোর নিয়ন্ত্রণ মূলত রাষ্ট্রের হাতেই থাকে। এখন এই যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র, এই দুই অর্থব্যবস্থার মধ্যে একটি মূল পার্থক্য হচ্ছে কি? ধনতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ স্বীকার করা হয়, সমাজতন্ত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ স্বীকার করা হয় না। ধনতন্ত্রে সবার ব্যক্তি তার ইচ্ছা মতো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, কিন্তু সমাজতন্ত্রে ব্যক্তি তার ইচ্ছা মতো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। ধনতন্ত্রে প্রফিট সর্বোচ্চকরণ বা মুনাফা সর্বোচ্চকরণের দিকে নজর দেওয়া হয়, কিন্তু সমাজতন্ত্রে জনগণের কল্যাণ সর্বোচ্চকরণ বা কীভাবে জনগণের কল্যাণ সর্বোচ্চকরণ করা সম্ভব হবে এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তিগত অর্থব্যবস্থায় সম্পদে ব্যক্তির পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদে ব্যক্তির অধিকার না দিয়ে রাষ্ট্রীয় অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক। এখন আসো যে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থব্যবস্থা, এটি আসলে কি? মিক্সড ইকোনমিটা হচ্ছে কি? প্রথমে আলোচনা করেছি কি আমি গণতান্ত্রিক বা পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট ইকোনমি। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছি কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা সোশ্যালিজম ইকোনমি সিস্টেম। এখন এই যে এই দুটির ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই দুইটির সম্মিলিত ফলাফলটাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বা মিক্সড ইকোনমি। আরও স্পষ্টভাবে বলতে গেলে যে অর্থ ব্যবস্থায় একই সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ ও রাষ্ট্রীয় উদ্যোগ দুটি সমভাবে পাশাপাশি বিরাজমান থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই অর্থ ব্যবস্থাকেই মিশ্র অর্থব্যবস্থা বা
মিক্সড ইকোনমি বলা হয়ে থাকে। এখন এই মিক্সড ইকোনমির কিছু বৈশিষ্ট্য আছে। এখন এই মিক্সড ইকোনমির কিছু কিছু বৈশিষ্ট্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সঙ্গে ম্যাচ খায় বা মিলে যায়, কিছু কিছু বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সঙ্গে মিলে যায় বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সঙ্গে ম্যাচ হয়। কিন্তু তারপরেও তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মিশ্র অর্থব্যবস্থা বা কোনো দেশ যদি মিশ্র অর্থব্যবস্থায় পরিচালিত হয় তাহলে ব্যক্তিগত উদ্যোগ ও রাষ্ট্রীয় উদ্যোগ এটিকে পাশাপাশি সে একই সঙ্গে বহন করে নিয়ে যায় বা একই সঙ্গে এগিয়ে নিয়ে যায়। এখন বর্তমানে যদি আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার দেশের উদাহরণ দিতে চাই, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম পশ্চিমা বিশ্বের দেশসমূহ, যেমন ইউরোপের যে দেশগুলো আছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, আমেরিকার যে দেশগুলো আছে কানাডা, আমেরিকা, এইগুলোতে মূলত পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পরিচালিত আছে। এখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখন পৃথিবীতে সমাজতন্ত্রের অর্থব্যবস্থা বিদ্যমান এমন দেশ মোটামুটি কমে আসছে। বর্তমানে চীনেও দুই ধরনের অর্থব্যবস্থা পরিচালিত হচ্ছে, সেখানেও এক দেশ কিন্তু দুই নীতি এর ভিত্তিতে চিন্তার অর্থনীতি পরিচালনা করতেছে। এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে পরে আলাপ করব। বিশুদ্ধভাবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ বলতে এখন মূলত কিউবাকেই ধরা হয়ে থাকে। এখন মিশ্র অর্থব্যবস্থা, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের অর্থব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, কারণ বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি উদ্যোগ দুটি পাশাপাশি বিদ্যমান আছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশে যেমন সরকারি হাসপাতাল আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, ঠিক একইভাবে বেসরকারি হাসপাতাল বা ব্যক্তি উদ্যোগে গঠিত হাসপাতালও আছে, যেমন স্কয়ার হাসপাতাল। শুধু এই সেক্টরে না, বিভিন্ন প্রকার ভোগ্যদ্রব্য উৎপাদন সরকারি উদ্যোগেও যেমন হয়ে থাকে, বেসরকারি উদ্যোগেও হয়ে থাকে। আবার এক্ষেত্রে কিছু কিছু সংবেদনশীল শিল্প কারখানা, যেমন ঢাকা শহরে আমরা যদি বিবেচনা করি, এখানে ওয়াসা বা পানি, এই পানি সাপ্লাইয়ের যে ব্যবস্থাটা, এটা সম্পূর্ণ সরকারি একটি সংগঠন ওয়াসার নিকট অর্পিত আছে। আবার সব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সামরিক সরঞ্জামের যে সকল ফ্যাক্টরি আছে, এটি মূলত ব্যক্তি উদ্যোগে না দিয়ে এটি সরকার তার নিজের আন্ডারে বা নিজের আয়ত্তাধীনে রেখেছে। তাহলে এ সকল দিক যদি বিবেচনা করা যায় তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ বা মিক্সড ইকোনমিক কান্ট্রি। অর্থাৎ বাংলাদেশে যেমন ব্যক্তি উদ্যোগ রয়েছে, ঠিক পাশাপাশি বাংলাদেশে সরকারি উদ্যোগও ব্যাপক পরিমাণে বিদ্যমান আছে। এখন আসো ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী ইকোনমিক সিস্টেম, এটি আসলে কি? যে অর্থব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়, অর্থাৎ কোরআন ও সুন্নাহর নির্দেশে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকেই ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী ইকোনমি বলে। পুঁজিবাদী অর্থনীতি বা মিশ্র অর্থনীতিতে সুদ বা ইন্টারেস্ট, এই বিষয়টি যেমন প্রচলিত আছে, ইসলামী অর্থব্যবস্থায় সুদ বা ইন্টারেস্ট এটিকে গুরুত্ব না দেওয়া হয়ে সেখানে জাকাতকে গুরুত্ব দেওয়া হয়। ইসলামী অর্থব্যবস্থাতে বলা আছে বা ইসলামী অর্থব্যবস্থার দর্শন অনুযায়ী সম্পদের মালিক ব্যক্তি না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ব্যক্তিকে শুধুমাত্র তার হেফাজতকারী বা তার খাদেম হিসেবে নিযুক্ত করা রয়েছে এবং সে তার এই সম্পদ দিয়ে সমাজের কল্যাণ সাধন করবে। পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যাংকিং সিস্টেমে মূলত সুদ বা প্রফিট এটির উপর ভিত্তি করে পরিচালিত হয়। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় যে ব্যাংকিং সিস্টেম, এখানে প্রফিট, এই সুদটা ধনাত্মক সুদ এবং ঋণাত্মক সুদ
এইভাবে বিবেচনা না করে একটা ব্যবসার অংশীদারির ভিত্তিতে গ্রাহকদেরকে লাভ প্রদান করা হয়ে থাকে। এখন তোমাদের পরীক্ষাতে এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথমত, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কী? দ্বিতীয়ত, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কী? আবার ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য, আবার ধনতান্ত্রিক ও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য। অর্থাৎ এই যে প্রত্যেকটা অর্থব্যবস্থার সঙ্গে এক অর্থব্যবস্থার সঙ্গে আরেকটা অর্থব্যবস্থার তুলনামূলক পার্থক্য, এ সকল বিষয়ও এখানে আলোচনা করা হয়ে থাকে। আবার ইসলামী যে অর্থব্যবস্থা আছে, ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যে সাংঘর্ষিক রূপ বা কি কি বিষয়ে তাদের মিল হয় না, এসবও আলোচনা করা হয়ে থাকে। এখন এই প্রশ্নটা যখন 4 মার্কের জন্য আসবে, তো তখন বা তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার সঙ্গে সমাজতান্ত্রিক বা অর্থব্যবস্থার সঙ্গে পার্থক্য কী কী। যখন 4 মার্কের জন্য আসবে তখন তোমরা কমপক্ষে 4টি পার্থক্য দিবা। আবার যখন এই একই প্রশ্ন 10 মার্কের জন্য আসবে তখন তোমরা কমপক্ষে 8টি বা 10টি পার্থক্য দিবা। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো।